আমি জি। রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। বিএনপি কে আমরা প্রচুর চেষ্টা করেছি, আমি আমার জীবন হুম, দিয়ে চেষ্টা করেছি বিএনপি হুম। কে, তাকে, তার দেশমাতা খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। 2024-এ স্বতন্ত্র নির্বাচন করলেন, 7 জানুয়ারি নির্বাচন। 2023 সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি জামাত সহ সবাই সন্ত্রাসী কাজ চালিয়েছে। আমি আমার দলের প্রতি আনুগত্য দেখে দলের নামটি বলিনি। তারা আহ, আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে তিনি জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন। কেন তিনি জামায়াত ইসলামে যোগ দিলেন, কারণটি কি, সেই বিষয়গুলো জানতে চাইবো। এবং সরাসরি আপনার, যেমন আপনার কাছে আমার প্রশ্ন। মুক্তিযোদ্ধার কথা বলা হচ্ছে বা আমি মুক্তিযোদ্ধা, এখানে আমি এমন কোনো দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পড়ে শোনাতে চাই। এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে, অ্যাডাপ্ট করেছে। সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম, জামাতে ইসলামী। কাজে আমি আপনাকে এটা বলছি, এটার প্রথম প্রকাশ হয়েছে মে 1980 সনে। মে 1980 সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্রের মর্যাদা লাভ করে আছে। জি, তার মানে জি, আমি এখানে আমি মুক্তির সঙ্গে হ্যাঁ, এই বাংলাদেশ জামাত ইসলামের কোনো সংঘাত নাই, কোনো সংঘর্ষ নাই। আমাদের একাত্তরে সবার। একাত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধ তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই। একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে। জি। পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালিকের নেতৃত্বে। সেই হুম। মালিকের নেতৃত্বে 2 জন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার আবার 3 জন আওয়ামী লীগের মন্ত্রীও ছিল। এবং এদেরকে নিয়ে ডক্টর মালিকে একটা ঠেড়া মালিকিয়ার একটা দল গঠন করেছিল। তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা প্যারা মিলিশিয়া ফোর্স তারা করেছিল। কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে। আপনি জামাতকে এত ঠিক মূল্য আছে, দিচ্ছেন কেন? পাকিস্তানের যারা দোসর ছিল। তারা দোষর ছিল, আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না, এটা কি ধরনের কথা হলো? না, আমার পাকিস্তানকে যুদ্ধটা মাফ তো কোনো করেছে কারা? অবস্থাতে আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না। আমার জামাতের যুদ্ধটা বিরুদ্ধে ছিল ছিল না, যারা পাকিস্তান। যারা রাজাকার বাহিনী গঠন করেছিল, যারা বদর বাহিনী গঠন করেছিল, আল শাম গঠন করেছিল। পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন, অস্ত্র দিয়েছিল আমেরিকা, সহায়তা হুম। করেছিল আমেরিকা, সৌদি আরব। আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতামি আছে? তাদের কি ঠিক আছে, বৈরী আমরা? কাজে আমি ওইগুলো জামাতকে আপনি কেন, আমার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামাতকে কেন আমি কন্ডেম করব? জামাত তো আচ্ছা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে। তাই আজকে হুম, দুই হুম, হাজার পঁচিশ সনে এসে আমি যখন জি। দেখলাম আমাকে নতুন করে রাজনৈতিক মেরুকরণ করতে হবে, আমি যে হুম, হুম, দলটি করতাম সেই দলটি আজকে 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে। তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, জি। কিন্তু তারা আমাকে ন্যূনতম, আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না। তা আজকে আমি কোথায় যাব? আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধকে যারা মানে তাদের কাছে যেতে হবে। আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং মুক্তিযুদ্ধকে স্বীকার করে। আজকের যে প্রজন্ম, যে এই প্রজন্মের জন্ম হয়েছে, যেমন হুম। ডক্টর শামসুর রহমান, যার যার বয়স এখন 69 বছর বয়স, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল 14 বছর, যুদ্ধপদী নয়। সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই, পরবর্তীতে সে জাসদ করেছে, জাসদ ছাত্রলীগ করেছে। জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে। কাজে এখানে তো জামাতের একটা বিবর্তন হয়েছে। এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে। আপনি জামাতকে আমি একটু জিজ্ঞাসা যুদ্ধাপরাধী, করুন মেজর আকরামুজ্জামান। জামাতকে আমি যুদ্ধাপরাধী যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে, তাদের ফাঁসি হয়েছে। সবাই কি শাস্তি পেয়েছে? সবাইকে শাস্তি পেয়েছে? যতজনই শাস্তি পাক পেয়েছে, কিন্তু যারা যুদ্ধাপরাধী তারা তো কেউ এখন জামাতে নাই, থাকলেও ভেরি নেগলিজেবল। আমার বিএনপি থেকে নাই।
আমার আচ্ছা, বিএনপিতে কি স্বাধীনতার মুক্তিযুদ্ধের শত্রু নাই? আমার শত্রু কি বিএনপিতে নাই? আওয়ামী লীগে নাই? নুরু মৌলবী কি আওয়ামী লীগের স্থান পায় নাই? খন্দকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই? সেও তো রাজাকারের ছেলে ছিল, সেও তো ছিল, যেরকম লোক কি হয় নাই? কাজে জামাতকে আজকে আমি আমি যেটা বলতে চাই, আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। আমি আমি জামাতকে আমি পেয়েছি, তার গঠনতন্ত্র যখন আমি এটা পেয়েছি, তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে। একটা হবে আমি ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো, বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক প্রচলন, ইসলামিক রীতিনীতি, মডার্ন ইসলাম, এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো। দ্বিতীয়ত, আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির সঙ্গে থাকতে পারবো। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না, কারণ তাদের না আদর্শে একসময় আমরা যেটা পেয়েছি। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, এটা তো আপনি স্বীকার করেন। না না, সেটা তো আমাদের, শুনেন, আওয়ামী লীগও তো মুসলিম লীগ ছিল। তা আওয়ামী লীগ তো মুসলিম লীগ করেছিল, দরকার লেগে পাকিস্তান করেছিল। সে আওয়ামী ছিল, লীগ তো কিন্তু মুক্তিযুদ্ধের সময় তো আওয়ামী ন্যাপ লীগ নেতৃত্ব করেছিল, দিয়েছে। সেখান ছিল। থেকে বেরিয়ে আসছে। না, হ্যাঁ। সে তো দিয়েছে, কিন্তু সে বেরিয়ে আসছে, কিন্তু জি। পাকিস্তান তো সে ভেঙেছে। পাকিস্তান তো সে হ্যাঁ। ভেঙেছে, কাজে পাকিস্তানে মুসলিম লীগেরা বলতে পারে তাদের। কাজে আমি এই বিতর্কে যাব না, এই বিতর্ক তো জেনে শুনে আমি গিয়েছি এখানে। আপনি আচ্ছা, ব্র্যান্ডিং করবেন, আপনি জেনে ব্র্যান্ডিং। শুনে আপনি জীবনের শেষ বেলাতে আপনার পরিণত বয়সে কেন জামাতকেই বেছে নিতে হলো, অন্য কোনো দল ছিল না? আমি এখানে যতগুলো দল ছিল, তার হ্যাঁ। মধ্যে জাতীয় পার্টি হলো চোরের দল, আওয়ামী লীগ হলো ভাগুরা দল। এরপর সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি। এবং সেখানে যখন জামাতের গঠনতন্ত্র দেখলাম যে তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, না, যারা, মুখে তো অনেকেই স্বীকার করে। তাহলে এবং মুখে এই কেন, জামাত তাদের তো, তারা তো লিখিত স্বীকার করেছে, তারা তো এই এই লিখিত জামাত স্বীকার ইসলাম করেছে। তাদের গঠনতন্ত্রের মধ্যে তো লিখিত আছে লিখিত, কমিটমেন্ট। ঠিক আছে, একটা পার্টির কিন্তু প্রকাশ্যে গঠনতন্ত্রের উপরে তো কোনো কথা নাই। কাজে আমরা তারা তো প্রকাশ্যে এটা আছে, তারা তো এখন আর একাত্তরের পক্ষে তারা সাফাই গাচ্ছে না, একাত্তরের পক্ষে তো তারা কথা বলছে না। তারা তো এখন পরিষ্কার বলছে যে আমরা বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে, আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস, চেতনা, শোষণ মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত প্রভাবিত হলো। তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব, তারা তো এখানে তা তো বলে বলার কোনো নাই যে স্কোপ নেই, আমি। তা তো বলার কোনো স্কোপ নেই, কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে হয়েছে 47-এ। এই যে নিজেদের অজান্তেই অথবা কখনো কখনো বুক ফুলিয়ে এই কথাগুলো পান্না বলছে, ভাই, তাহলে কি আমরা ধরে পান্না নেব যে ভাই, জামাত ইসলামী সঠিক পথে আছে? না 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 না, আমি এটা পরিষ্কার করেছি আজকে, জামাতের বক্তব্যটা এই গঠনতন্ত্র অনুযায়ী দেখতে হবে। ব্যক্তিগত পর্যায়ে কে কি বলে এটাকে আপনি মূল্যায়ন করবেন না, আপনি গঠনতন্ত্র যাবে। গঠনতন্ত্রের আমি বিপর্যয় তো আপনি আমি তো বিজ্ঞ দেখেছি রাজনীতিবিদ। শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ প্রধানমন্ত্রী, আমার নেতা, প্রয়াত নেতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে রাজাকার বলেছে। তাই বলে কি এটা ওনাকে তাদের রাজাকার বিষয়, মেনে এখন নিতে হবে? কথা হচ্ছে আপনার কিন্তু সঙ্গে আমাদের, বলেছে। সেটা তাদের হ্যাঁ, কিন্তু বিষয়। কিন্তু আজকের এই জামাত ইসলামের যে আমি যে গঠনতন্ত্র দেখেছি, সেখানে তারা কোনো মৌলিক, তারা যেহেতু এই সকল মৌলিক বিশ্ব চেতনার ভিত্তিতে, হুম। মৌলিক বিশ্বাস অর্থাৎ বাংলাদেশের প্রতি, মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের প্রতি তাদের মৌলিক বিশ্বাস, এখানে কিন্তু তারা সেটাকে কোনো কাটছাট করে নাই। কাজে আমি এই মেজর দলটাকে আখতারুজ্জামান। চুজ করেছি, এই দলটাকে আমি চুজ করেছি। আমি এখন থেকে মুক্তিযুদ্ধের চেয়ে আমি আরো বেশি প্রাউড ফিল করব টু বি রাজাকার। কারণ আমার জিয়াউর রহমান যেহেতু রাজাকার হয়েছে, আমি জি। রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। আহ, না, সেটা আপনি করতেই পারেন, আপনার চেতনা, আপনার বিশ্বাস, সেটি একান্তই আপনার, তাই না না? না, সেটা তো আমার আমরা। জিয়াউর রহমান যেখানে রাজাকার হয়েছে, আমার জিয়াউর জি। রহমানকে যেখানে রাজাকার বলেছেন, স্বাধীনতার ঘোষককে যেখানে রাজাকার বলা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে যদি আপনি মনে করেন যে আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার জন্য আমিও রাজাকার হয়ে গেছি, আমার তো হুম, কিছু হুম। বলার নাই, আমাকে সেটা না, মেনে নিতে সেটা হবে। হতেই পারে, কিন্তু আমাদের কিছু কিন্তু প্রশ্ন আছে, আমি সেই মনে প্রশ্নের করি, জায়গা থেকে। হুম। আমি এই মুহূর্তে মনে করি পান্না ভাই, আপনি রিয়েলিস্টিক কথা বলতে হবে, বস্তুনিষ্ঠ কথা বলতে হবে এবং বাস্তবতার সঙ্গে আলোকে বলতে হবে। আমি আমি সে বাস্তবতা গঠনতন্ত্র আলোকে করে, বলছি। আমি আমি প্রশ্নটা করি আপনাকে। গঠনতন্ত্রে আলোকে হ্যাঁ। দেখছি জামাত জি। দলগতভাবে, জি। আদর্শগতভাবে
মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সংঘাত নাই। এখানে তাদের অবস্থান সংবাদ মৌলিক ভাই, আমরা অবস্থান, কি অর্থাৎ পুস্তকের 71-এ মধ্যে যা ছিল মৌলিক অবস্থান, 71-এ মুক্তিযুদ্ধে যা ছিল সেখানে তাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ওকে ফাইন, যদি সেটি সত্যই হতো আমরাও ওয়েলকাম জানাতাম, কিন্তু আমরা কি সবকিছু পুস্তকের ওয়েলকাম জানান, মধ্যেই? সত্য আসেন, বলেন, আসেন, কথা বলি, না, সেমিনার সেটি করি, সেটি এই জন্য সিম্পোজিয়াম তো করি। আলোচনা। আজ আমরা, থেকে তো আমার প্রশ্ন আজ হচ্ছে যে থেকে আমরা কি তো আজ থেকে তো আমি জামাতের বক্তব্য আপনাদের কাছে নিয়ে আসার দায়িত্ব নিলাম। ওকে ফাইন, মুক্তিযুদ্ধের ঠিক আছে, আপনি পক্ষে, দিবেন, আমরা শুনবো। মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু শক্তির আমাদের কাছে কিছু আমি প্রশ্ন আছে। আমি দাঁড়ে দাঁড়িয়ে আমরা আসবো। কি আমরা কি শুধুমাত্র পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকবো, নাকি আপনি বারবার বাস্তবতা বলছেন, বাস্তবতার দিকে তাকাবো? 100 ভাগ বাস্তববাদী তাকাবো। সেখানে যদি আপনি কোনো অমিল পান, গরমিল পান, দলগত কোনো সিদ্ধান্তে যদি আপনি এর কোনো ব্যত্যয় ঘটেন, হুম। আমি আপনার হয়ে কথা দিচ্ছি আপনাকে, আমি আমরা কিন্তু সেটা জামাতের। নিয়ে কথা বলবো। একটি বৃহত্তর রাজনৈতিক দলের গঠনতন্ত্রের কাঠামোর বাইরে পক্ষের শক্তি দাবি করে অনেকেই অনেক অতি উচ্ছ্বাস, আতিশয্যময় বক্তব্য দিতে পারে। সেই বক্তব্যগুলো যদি আপনারা ক্লিয়ারিফিকেশন চান, আমি যেহেতু আজ ওকে, থেকে জামাতে যোগদান করেছি, আমি আপনার কাছে সেই ক্লিয়ারিফিকেশন নিয়ে আসব, সেই কথা আপনি যাও। দিতে পারি। না, ঠিক আমি আছে, আপনি শুধু আমি আমির পুস্তকের কথা সাহেবের সঙ্গে বলছেন। কথা বলেছি। আমির সাহেব আমাকে অভয় দিয়েছেন যে আপনি যা কিছু প্রশ্ন করতে চান হুম, হুম, অকপটে আমাকে প্রশ্ন হুম। করবেন, আমি অবশ্যই জবাব দিব। আমিও ওকে বলেছি, ফাইন। আমি যদি কোনো আপনি ব্যত্যয় দেখি আপনার গঠনতন্ত্রের বাইরে কোথাও গিয়েছেন, আমি কিন্তু আমার কণ্ঠস্বর আপনি বন্ধ করবেন না। তিনি বলছেন হুম, হুম, আপনার কণ্ঠস্বর বন্ধ করা হবে না। জি, ঠিক আছে। আমি বুঝতে পারছি আপনি শুধু পুস্তকের মধ্যেই থাকতে চাচ্ছেন, এবং যেগুলো মৌখিক বাণী তার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন, এটা আমার কাছে মনে হচ্ছে আর না, কি, থাকতে চাচ্ছি আপনার না। কথার কাছে। আমি একজন, ফ্রম টুডে অনওয়ার্ডস, আজ হুম, থেকে আমি জামাতের পক্ষে দায় দায়িত্ব নিয়ে বলছি, যদি জামাতের ঘোষিত ন্যায় নীতির বাইরে কোনো কিছু হুম। দেখেন, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি সেই উত্তর যথাযথ আমি তো কর্তৃপক্ষের বললাম কাছ আমি থেকে তো গ্রহণ বললাম করে সেই আমি প্রশ্নটা আমি আপনাকে বলবো। কাজী ইব্রাহিম যা করেছে এখন সবচেয়ে বড় আলোচিত বিষয় যেটি, সেটি আমি আপনাকে কাজী বললাম। কাজী ইব্রাহিম যে কথাটা বলেছে সেটা হলো গতকালকের কথা, আগের না, কথা। আরো দুই তিনটা, আরো তিন না চারটা না, আগের কথা। আগের কথা আমি বলছি, অ্যাজ অন ফ্রম টুডে। জি, জি, জি। আমি তো সেটা নিয়ে আমার কথা বলার কোনো অধিকার ছিল না, কিন্তু আজকে থেকে আচ্ছা, আমি সেই কথাগুলো বলবো। এটা আপনি বুঝতে পারছেন? বলবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আপনি নিজে থেকেই উদ্যোগী হয়ে জামায়াতে জয়েন করলেন, জয়েন করার সিদ্ধান্ত নিলেন, নাকি জামায়াতের পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছিল? আমি গত সপ্তাহখানেক ধরে, বিশেষ করে দেশমাতায় খালেদা জিয়ার সঙ্গে এই ডার্টি ট্রিক্স খেলার কারণে আমি বিএনপির বিরুদ্ধে অত্যন্ত কঠিনভাবে সোচ্চার ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম। সেখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন, অনেকে জামাতের পক্ষে বক্তব্য করেছেন, যুদ্ধাপরাধীদের প্রশ্ন করেছেন, যেখানে আমি আপনার অনুষ্ঠানেও খোলামেলা বক্তব্য দিয়েছি, যেখানেও খোলামেলা বলছি। এবং আমি নিজেও বলেছি যে আমি নির্বাচন করব না, আমি জি। নির্বাচনে যাব না, নির্বাচনে আমি নাই। কিন্তু হুম, হুম। সম্প্রতি একটি হলে মিটিং এ আয়োজন করে বাংলাদেশ গড়ার একটি নতুন উদ্যোগ নিয়ে তারেক রহমান সাহেব লন্ডন থেকে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যগুলোর মধ্যে আমরা অনেক আপত্তিজনক শব্দ পাচ্ছি, যেটা দেশকে বিভক্ত করার জন্য করা হচ্ছে। আজকে এই মুহূর্তে দেশকে সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাচ্ছি, অন্তর্ভুক্তি দেশ চাচ্ছি। দেশে ঐক্য আজকে সবচেয়ে বড় প্রয়োজন। বিএনপির জি, মতো একটি বড় দলের, যে দল আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য মুখিয়ে আছে এবং ক্ষমতা যাবে বলেই মানুষের বিশ্বাস, আমিও মনে করি এই দল ক্ষমতায় যাচ্ছে এবং যাবে, সেই দলের নেতাকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, আরো বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল, আরো বেশি ঐক্যমত গড়ে তোলার জন্য সবার মধ্যে বিভেদগুলো নিয়ে কমিয়ে নিয়ে এসে এক জায়গায় নিয়ে আসার দরকার ছিল। কিন্তু সেটি না করে তিনি ঢালাওভাবে বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলগুলো নাকি 71-এ মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ লোক মেরেছে। তো লক্ষ লক্ষ লোক তো বাংলাদেশের কোনো মানুষ মানে নাই, এটি পাকিস্তানিরা মেরেছে। তো পাকিস্তানের সে বয়ানটা কেন বাংলাদেশি জনগণের বিরুদ্ধে দেওয়া হচ্ছে? আমি সেটা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার এই পরে প্রতিবাদের জন্য আপনার সারা জীবনে আদর্শ ত্যাগ করলেন? আমার তো আদর্শ তো আমি ত্যাগ করি নাই। আমি তো জিয়াকে রাজাকার বলার সময় আমার আদর্শ কোথায় ছিল? আমি যখন আমরা তো 91 আমার সনে আদর্শের যখন কথা বলছি না, আমি আমি যখন আপনার আমি আদর্শের যখন কথা বলছি। 91 সনে এমপি হয়ে এসে বলছি জামাতের সঙ্গে আতাত করার দরকার নাই, তখন তারেক রহমান সাহেবদের ম্যাডামের আদর্শ কোথায় ছিল? 2001 সনে যখন ওনারা তাকে নিয়ে নির্বাচন করলো তখন কোথায় ছিল? যখন গত 15 বছর এই জামাতকে নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করলো তখন কোথায় ছিল? আজকের এই পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে বিএনপির উপর দায়িত্ব এসে দাঁড়িয়েছে,
ঐক্যবদ্ধ একটি রাষ্ট্র গঠন করার জন্য, একটা এক্সক্লুসিভ ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করার জন্য, সবাইকে মিলে মিশে নিয়ে যাওয়ার জন্য। সেখানে তিনি আওয়ামী লীগকে আহ্বান জানাতে পারতেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু উনি একটি দলকে কেন জঘন্য মিথ্যাচার করে দোষারোপ করলেন, এটা প্রতিবাদ করার মতো কেউ ছিল না। আমি প্রতিবাদ করেছি। প্রতিবাদ করার না পরে তখন যখন জামাতের সঙ্গে আমার দেখা হয়েছে গত 21শে নভেম্বর আর্ম ফোর্সেস ডেতে জি, অনুষ্ঠানে দেখা হয়েছে। সেখানে কথা বলেছে, কথা বলার পরে বলেছে যে ভাই, আপনার এই বক্তব্যটা আমরা শুনেছি, আমাদের কিছু ভালো লেগেছে। তাই আমি বলেছি, ভালো যদি লেগে থাকে আমি কিছু কথা বলতে চাই, হতে আসেন আমাদের অফিসে কথা বলবো। অভিমান করে তাহলে নয়, বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপিকে, তাকে তার তার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করেছি। দেশমাতায় খালেদা জিয়াকে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু এই তারেক রহমানের সঙ্গে পারি নাই। তার দেশমাতায় খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। আমাদের নেতৃত্বের, আমাদের এত ক্ষয় ক্ষয় হয়ে যায় নাই যে তারেক রহমানের মতো একজন লোকের নেতৃত্ব আমাদের মেনে নিতে হবে। জি, কাজে জি, আমি এই ক্লাসে যাওয়ার আগে, সংঘাতে যাওয়ার আগে, আমি সসম্মানে, যেহেতু আমি বহিষ্কৃতই, 2.5 বছর ধরে আমাকে বহিষ্কার করে রাখা হয়েছে, কাজে আমি মনে করেছি আমার নতুন পথ নিতে হবে। কারণ আমি মনে করি এখনো আমার মধ্যে উদ্যোগ আছে, উদ্যম আছে, এখনো আমি রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করতে পারি, এখনো বাংলাদেশের জনগণের জন্য কল্যাণময় কিছু করতে পারি। আপনি দেখেছেন, আপনার আমার সঙ্গে আমার বারবার কথা প্রশ্ন বলতেছি, কথা বলে আমি বিশেষ করে আমি অনুধাবন করেছি যখন ডক্টর শামসুর রহমান সাহেব বলেছেন আল কাফিরুন সূরার কে ডাক্তার শফিকুর তর্জমা রহমান। করে উনি উনি বলেছেন যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে হলো, ওই কি বলে এটাকে, উনি বলছেন শব্দটা হলো আমানত। কাজে আমানতের ক্ষয়ন তারা করবেন না, আমানত তারা ক্ষুণ্ণ করবে না, তাদের নিরাপত্তা দেওয়া ক্ষুণ্ণ করবেন না। আর আচ্ছা, এই আমিও জানি কথাটাই আপনি আপনি একই সময় সুরার বলেন। একই সুরার সত্য বলা, সত্যকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া, এটাও আল্লাহর আহ, ইয়া শব্দটা বারবার ভুলে যাই আমি, যে যাও, এটাও ঠিক আল্লাহর আছে। আমানত। না, এই আপনি আল্লাহর আমার আমানতকে আমি আমার যদি শেষ। সত্য ফিরিয়ে দিতে চাই, তখন আমি দেখলাম একমাত্র সত্য ফিরিয়ে দিতে হলে আল্লাহর পথে, ইসলামের পথে যেতে হবে। এবং ইসলামী দলগুলোর মধ্যে যেহেতু 8 দলীয় ঐক্যজোট এখন ঐক্যবদ্ধ হয়েছে, কাজে আমি আপনার মনে কোনো হয় যে আলাদা এগুলো ইসলামী দল আপত্তিত? করার দরকার নাই। আমি আপনার মনে জামাতের হয় যে গঠনতন্ত্রের মধ্যে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের বক্তব্য পেয়েছি, তাই আমি অত্যন্ত মানে নিঃসংক চিত্তে এবং খুশি মনে আমি জি, জামাতে ঠিক যোগদান আছে। করেছি। এই জন্য আমি নিজেকে, মানে আমি মনে করি যে আমি এটা হয়তো ভালো কাজ করতে আপনার মনে পেরেছি। হয় যে তো এটা জাজ করার আমি কেউ না, আমি জাজ করতে পারবো না। কিন্তু আমি এখানে গঠনতন্ত্রে দেখেছি, আমি মুক্তিযুদ্ধের কথা আপনি আছে শুধু কিনা। গণতন্ত্রের উপরে বিশ্বাস করে সবকিছু করছেন। তাহলে কি আমি কি করব বিশ্বাস? আমি তো বই পড়ে তো জ্ঞান আহরণ আমরা করছি। বাস্তবতা দেখবো আমি না। তো বইয়ের বাইরে তো আমি তো বইয়ের বাইরে কোনো জ্ঞান আহরণ করতে পারি নাই। জ্ঞান আহরণ করার এমএলএম সর্বোত্তম পন্থা হলো ইকরা এমএলএম বিস্মে রাব্বিকা। জ্ঞান আহরণ করার সবচেয়ে বড় পন্থা হলো ইকরা বিস্মে রাব্বিকা, আল্লাহর নামে পড়ো। তা আল্লাহর নামে এমএলএম পড়া ছাড়া কোম্পানিতে তো তো আমি অন্য কত কোনো কি কিছু লেখা জানি না। থাকে। এমএলএম কোম্পানি তো তাদের ব্রুশিয়ারে, তাদের কোম্পানি কিন্তু বিধিতে কত কি লেখা কিন্তু থাকে, কিন্তু তারা যে ভাইয়া, প্রতারণা করে বাংলাদেশ, যায় মানুষের সাথে। বাংলাদেশ জামাত ইসলাম কোনো অবস্থাতে এমএলএফ কোম্পানি নয়। আমি একটি সেটা বলছি না, প্রতিষ্ঠিত আপনি একটি পুস্তকের কথা প্রতিষ্ঠিত বলছেন, আমি সেটা বৃহত্তর বলছি না। রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলে যতগুলো পিএইচডি আছে, যতগুলো ইঞ্জিনিয়ার আছে, যতগুলো ডাক্তার আছে, আপনি যতগুলো আপনি শিক্ষক আছে, ভুলভাবে ট্রিট করছেন যতগুলো আমাকে। মাদ্রাসা শিক্ষক আছে, ডক্টর জামান, অন্য কোনো রাজনৈতিক দলে সেগুলো নাই ভাইয়া। না না, আমি সেটা বলিনি। আপনি বারবার গঠনতন্ত্রের কথা বলছেন, আপনি বারবার পুস্তকের কথা বলছেন। আমি পুস্তকের কথা বলতে গিয়ে এমএলএম কোম্পানির কথা বলেছি, যে এমএলএম কোম্পানির পুস্তকেও ব্রুশিয়ারে অনেক না না, কিছু লেখা থাকে, কিন্তু সেটা তারা তো এমএলএফ, প্রতারণা করে। আমাকে তো, আমি তো যাচাই বাছাই করে দেখেছি এটা এমএলএফ কোম্পানি না। আচ্ছা আচ্ছা, এটা এটা একটা ঠিক আছে, দায়িত্বশীল রাজনৈতিক দল। ঠিক আছে। কিন্তু আপনি তো এটা বলবেন একজন একজন স্বাধীন রাষ্ট্রের বিরোধিতা করেছে জামাতে ইসলাম ও ইস্ট পাকিস্তান, হুম, এবং যারা আচ্ছা, করেছে তাদের ফাঁসি বুঝতে হয়েছে, পারছি। তারা ফাঁসি হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম করে নাই। আচ্ছা, আর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলাম জামাতে ইসলাম 1980 করে সালে নাই, যেটা 1980 সনে তারা নতুন গঠনতন্ত্র নিয়ে তারা নতুন তাই। ভাবে গঠিত হয়েছে, সেই দলটি করে নাই। এবং যারা তাহলে করেছে 1980 সালের পর তাদেরকে থেকে ফাঁসি তাহলে কাস্টে ঝুলানো হয়েছে। তাহলে 1980 সালের পর থেকে জামাতে ইসলামী যে রাজনীতি করছে সেটা একেবারে মোটামুটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা রাজনীতি করছে, আপনি এটি মনে করেন? সুষ্ঠু গণতান্ত্রিক ধারা, সুষ্ঠু বলার তো কোনো স্কোপ নাই, কারণ সুষ্ঠু এক একজনের কাছে
এক এক দৃষ্টিভঙ্গি, এক এক পরিবার, কিন্তু তারা ক্রমান্বয়ে রাজনীতি করে আসতেছে, ঘাত প্রতিঘাত করে রাজনীতি দলটা টিকে আছে, এবং তারা জনমানুষের মধ্যে একটা প্রত্যাশা সৃষ্টি করতে পেরেছে এমন একটি রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ বিএনপির বাইরে যে বিকল্প রাজনৈতিক দলটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো জামাত ইসলাম। জামাত ইসলাম আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমি জানি না, তবে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে এই দলটি। সেটা তো আমাদেরকেও, বিএনপিকেও সন্ত্রাসী করা হচ্ছে, আমাদেরকেও তো নাম্বার ওয়ান বানিয়েছে সন্ত্রাসে, আমাদের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট করতে হয়েছে, আমাদেরকে ওই দুর্নীতিতে আমাদেরকে 1 নম্বর করা হয়েছে। এগুলো তো আমাদের বিরুদ্ধে ছিল, এগুলো তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, আমাদের বিরুদ্ধে ছিল। জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে, জামাত আগামীতে ক্ষমতায় গেলে পরে যদি এগুলা তারা করে, তাহলে আওয়ামী লীগ জামাতকেও ট্যাগ করা হবে, এমন তো কিছু না। জামাত যদি এই কাজগুলো করে ট্যাগ করা হবে। আমি আপনার কথা জিজ্ঞাসা করছি, যেহেতু কথা হচ্ছে, আজকে আলোচনা হচ্ছে জি 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 হ্যাঁ। সাহেবকে নিয়ে, আপনি মনে করেন না জামাত সন্ত্রাসী দল বা শিবির সন্ত্রাসী দল মনে করেন না? এখন এই মুহূর্তে জামাত এবং শিবির সন্ত্রাসী দল নয়। যদি সন্ত্রাসী দল হতো তাহলে গত আন্দোলনে আমরা দেখতে পারতাম। এখানে আমি বারবার বলছি, এখানে একটা গুপ্ত ঘাতক দল কাজ করতেছে, সেটা আওয়ামী লীগ সরকার বের করতে পারে নাই, এই অন্তর্বর্তী সরকার বের করতে পারে নাই। ইনশাল্লাহ যদি জামাত ক্ষমতায় যায়, তো জামাত সেই গুপ্ত ঘাতক দলটাকে বের করে জনগণের সামনে দাঁড় করা দিবে। আমরা শেষ করবো তাহলে। এই এই রিলেটেড, এটা রিলেটেড আরেকটি প্রশ্ন আছে। তাহলে 1980 সালের পর থেকে জামাত যেহেতু মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে, আপনি বলছেন মুক্তিযুদ্ধ আদর্শে, আমি বলছি না, তাদের তো লিখিত দলিল আছে, তারা লিখিত লিখিত দলিল, দলিল অনেক কিছু আছে। আপনি কি মনে না না করেন লিখিত দলিলই তো, লিখিত দলিল দেখেই তো পর্চা হবে, সিএস হবে, আরো পরিবর্তন হবে হয় না, সবকিছু লিখিত না। দলিল দেওয়া হয় না। খালসনে খাজনা তো দলিল দেখেই হবে। আপনি যে নিজে বলেছিলেন জামাত একটি সন্ত্রাসী দল, সেটা কি হবে? আমি তো জামাত সন্ত্রাসী দল বলেছি কবে, 15 বছর 20 বছর আগে, যখন আমি জামাতের বিরোধিতা করেছি, জামাতকে না নেওয়ার জন্য বলেছি, যার জন্য আমি দল থেকে বহিষ্কৃত হয়েছি। কিন্তু পরবর্তীতে দেখেছি জামাত জামাত সন্ত্রাসী দল নয়, আমি বলেছি। কিন্তু কখন বলেছি? আমি তো জামাতকে নিয়ে, আমি তো জামাতকে নিয়ে সরকার গঠন না করার জন্য 91 সনে যথেষ্ট তৎপরতা চালিয়েছি, প্রকাশ্যে, গোপনে না। ঠিক আছে, কিন্তু আপনি বলছেন যে 15-20 বছর আগে জামাতকে সন্ত্রাসী দল বলেছেন, কিন্তু আপনি গত যে নির্বাচন 2024-এ স্বতন্ত্র নির্বাচন করলেন, 7 জানুয়ারি নির্বাচন, তার আগে আপনার ক্যাম্পেইনের সময় 2023-এর ডিসেম্বরে আপনি স্পষ্ট বলেছেন জামাত ইসলামী একটি সন্ত্রাসী দল, রক কাটার দল। তাহলে 1 বছর আগে আপনার এই মন্তব্য ছিল, আর 1 বছর পরে এসে আপনার এই বোধোদয় হলো। 2023 সনে নির্বাচনে পটভূমিকায় তারা নির্বাচন বয়কট করার জন্য বিএনপি, জামাত সহ সবাই সন্ত্রাসী কাজ চালিয়েছে। আমি আমার দলের প্রতি আনুগত্য দেখে দলের নামটি বলি নাই, কিন্তু এই কাজগুলো যারা করছিল সেই হিসাবে আমি জামাতকে বলেছি। সন্ত্রাসী দল, রক কাটার দল বলেছেন। না না, এখন আমি আপনাকে এটা বলছি, রাজনীতিতে আমরা কি করতেছি। আপনি 2023 সনের রাজনীতি পরিবর্তন, 2023 সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, আর আজকে 2025 সনে এসে শেখ হাসিনা বলে কোনো মানুষের অস্তিত্ব বাংলাদেশের রাজনীতিতে নাই। 0-0-0-0, এবং ডক্টর ইউনূস এটাকে 3-0 বানায়া 4-0 করে দিয়েছে। ডক্টর ইউনূস কিছুই ছিল না, অপ্রাসঙ্গিক লোক ছিল, কিন্তু দেখা গেল যে 5ই আগস্টের পরে সন্ধ্যের সময় উনি হিরো হয়ে গেছেন। আবার 2025 সনে এসে এখন 0 পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কোনটাকে ধরবেন? 2023 সনে 24 সনের 5ই আগস্টের ডক্টর ইউনূস আর 2025 সনের এই 12ই আগস্টের, 13ই আগস্টের, 13ই ডিসেম্বরে ইউনূস কি এক জিনিস? এটা কিভাবে মূল্যায়ন করবেন? কিন্তু আদর্শ তো সবসময় এক থাকবে, রাজনীতি বদলে যেতে পারে, কিন্তু আদর্শ তো আমি তো আদর্শের কথা কি বলেছি, আদর্শের কথা কি বলেছি, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমি তার সঙ্গে যাব, এবং সে মুক্তিযুদ্ধের পক্ষে আছে কিনা সেটা আমি দেখেন। এবং সেখানে তো সে দলিলে স্বীকার করেছে সে মুক্তিযুদ্ধের, এবং আপনারা মুক্তিযুদ্ধ হিসেবে তো আমাদেরকে মূল্যায়ন করেন নাই। এখন শুধু আমি নয়, আরো অনেক মুক্তিযোদ্ধারাই, অনেক আগামীতে দেখবেন অনেক মুক্তিযোদ্ধারাই এখন হয়তো দলেও
জামাতে ইসলামে অংশগ্রহণ বা যোগদান করতে পারে। হতে পারে। তাহলে আপনি নির্বাচন করছেন না, এটা তো কনফার্ম। না, আপনি এটা প্রতিদ্বন্দ্বিতা করছেন 100% না। কনফার্ম, 100% আমি নির্বাচন, আপনাকে কি বলছি, আগে তো বলেছি, জি, আমি তো আপনার অনেক সঙ্গে ধন্যবাদ। বলছি নির্বাচন আমি করছি না, নির্বাচন করবো না। তবে যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে হুম, কিশোরগঞ্জ জেলার নির্বাচনের মুখ্য সমন্বয়ক হিসাবে কাজ করার চেষ্টা করব, যাতে 8 দলীয় ঐক্য জোটে প্রার্থীদেরকে বিজয়ী করে আনা যায়। জি। আমি অনেক কিশোরগঞ্জের ধন্যবাদ দায়িত্বের জন্য ভলান্টিয়ার হব। মেজর সেই আখতারুজ্জামান দায়িত্ব আপনাকে। যদি আমাকে দেয়, তাহলে সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। আপনার নতুন রাজনৈতিক আদর্শের পথে চলা সুন্দর হোক, সার্থক হোক, আমরা সেই প্রত্যাশা করছি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ। দর্শক, আপনারা ভালো ধন্যবাদ। থাকুন।